আমি যদি এই ফিচার্স এর নাম বলি, এটার নাম হচ্ছে পুশ নোটিফিকেশন। এটা অ্যাডভান্স ফিচার্স এর মধ্যে অন্তর্ভুক্ত। এটার কাজটা কি, আমি যখন এটাকে অ্যালাউ করবো তখন এই ওয়েবসাইট আমার ব্রাউজারের মাধ্যমে প্রতিনিয়ত তাদের আপডেটস গুলো আমাকে জানাতে থাকবে। অর্থাৎ তারা কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছে, এক্সক্লুসিভ কোনো অফার রয়েছে কিনা, অথবা নতুন কোনো প্রোডাক্ট লিঙ্ক রয়েছে কিনা, এই সম্পর্কিত বিষয়গুলো আমাকে জানানো হবে। এছাড়াও আমরা প্রথমে বলেছিলাম একটি কথা, ফ্যাবিকন বা ফ্যাব আইকন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি জায়গায় একটা ওয়েবসাইট খোলা আছে এবং ওয়েবসাইটের উপর ছোট ছোট একটা আইকন দেখতে পাচ্ছি। আমি যে দাঁড়াতে খেয়াল করে দেখুন, এখানে ছোট্ট একটা আইকন আছে। অ্যামাজনের ক্ষেত্রে এ লেখা আছে, চার্জারের ক্ষেত্রে আমি একটা ডিমের আইকন দেখতে পাচ্ছি। এবং আমি যদি আজকের দিন ডটকম এর কথা বলি, বাম পাশে একটা আইকন দেখতে পাচ্ছি। ছোট্ট একটা বিষয় আমাদের মাথার মধ্যে কাজ করছে। আমি কিন্তু 4 নম্বর যে ওয়েবসাইট ওপেন আছে, এটা দেখে কিন্তু বুঝতে পারছি না এটা আসলে কোন ওয়েবসাইট। অথবা আমি যদি প্রথম যে ওয়েবসাইট আছে সেদিকে যদি খেয়াল করি, নাম কিন্তু লেখা নেই, যেখানে daraz.com.bd, এটা কিন্তু লেখা নেই। আমি চিনতে পারছি কিভাবে? মূলত এখানে আইকন গুলি আছে, এই আইকন গুলির মাধ্যমে আমি চিনতে পারছি। এই আইকন গুলিকে বলা হয় ফ্যাবিকন বা ফ্যাব আইকন। ফ্যাবিকন বা ফ্যাব আইকনের ক্ষেত্রে কিছু বিশেষ ক্রাইটেরিয়া আপনাকে মেনে চলতে হবে। এর কিছু ফাইল ফরম্যাট রয়েছে, যেহেতু এটাকে ইমেজ আকারে কাজ করছে একটা আইকন, তাই এর একটা ডাইমেনশন রয়েছে। এই ক্ষেত্রে মূলত 3টি ডাইমেনশন আমরা ফলো করে থাকি, 16x16 পিক্সেল, 32x32 পিক্সেল, অথবা 48x48 পিক্সেল। এর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে। এবার ফাইল ফরম্যাটে আসি। যেহেতু এটা একটা আইকন, আমি সোজা ভাষায় বলতে পারি একটা ইমেজের মতো কাজ করছে এখানে। সেই ক্ষেত্রে একটা ফরম্যাট আছে। আমরা অনেকগুলো ফরম্যাট জেনে এসেছি, জেপিইজি হতে পারে, পিএনজি হতে পারে, আর অনেক কিছু হতে পারে। আমরা মনে রাখবো এই ক্ষেত্রে অবশ্যই পিএনজি ব্যবহার করবো, কারণ যেহেতু আমরা ওয়েবে ব্যবহার করছি জিনিসগুলো, সেক্ষেত্রে আমাকে সবসময় পিএনজির দিকে খেয়াল রাখতে হবে। পিএনজি ইমেজ যদি আমি আপলোড করি, সেক্ষেত্রে ইমেজ অনেক বেশি চকচকে হয়। আবার যদি একই জায়গায় জেপিইজি আপলোড করি, ইমেজটা একটু ধূসর হয়ে যেতে পারে। এই কারণে আমি পিএনজিটা ব্যবহার করার চেষ্টা করি। এবার আমি কথা বলবো সার্চ বক্স নিয়ে। সার্চ বক্সে আসলে মূলত কি হয়, আমরা সবাই জানি যে এখানে সার্চ করা হয়। আসলে আমি যদি একটু দারাজে খেয়াল করি, আমি কিন্তু দারাজের ক্ষেত্রে পুশ নোটিফিকেশন দেখতে পাচ্ছি, যেটা আমি চালু দেখিয়েছি একটু আগে। এবার আমি সার্চ বক্সে ক্লিক করলাম। এখানে আসার পর আমি যে কোনো প্রোডাক্ট লিখে সার্চ করতে পারি। এখানে কিন্তু আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে বেশ কিছু কিওয়ার্ড দেখাচ্ছে। যখন আমি কোনো কিছু লিখে সার্চ করছি, সেটাকে আমি সঙ্গে সঙ্গে কিওয়ার্ড বলছি। এই ক্ষেত্রে আমি যে শব্দগুলো এখানে দেখতে পাচ্ছি, তার প্রত্যেকে এক একটি কিওয়ার্ড। এবার আমি যদি এখানে কোনো কিছু লিখে সার্চ করার চেষ্টা করি, লাইক আমি এখানে চাচ্ছি স্মার্টফোন লিখবো, SMART। যখন আমি স্মার্ট লিখবো, আমাকে নিচে দেখে আরো কিছু কিওয়ার্ড দেখানো হচ্ছে। এবার আমি কি করছি, এখান থেকে ফোন লিখলাম, PHONE। দেখুন এবার কিন্তু আমি এখানে আরো বেশ কিছু কিওয়ার্ড দেখতে পাচ্ছি। কিওয়ার্ড চেঞ্জ হয়েছে, স্মার্টফোন প্রাইস, স্মার্টফোন অফার, বেস্ট স্মার্টফোন, এরকম অনেক কিছু দেখতে পাচ্ছি, তাই না? এখন বিষয়টা হচ্ছে, আমি যেহেতু এখানে কিছু কিওয়ার্ড আপনাকে দেখাচ্ছি, মাথায় রাখতে হবে কিওয়ার্ড গুলো যাতে এমন হয় যাতে করে আমি আমার কাস্টমারকে একটু অন্য জায়গায় ইনভাইট করাতে পারি। এখন আমি যদি দারাজের দিকে একটু খেয়াল করি, আমি বলছি না দারাজ ভুল করছে, বাট আমি দেখতে পাচ্ছি এখানে রিপিটেড কিছু কিওয়ার্ড, যে কিওয়ার্ড গুলো আক্ষরিক অর্থে খুব একটা কাজে আসে না। এবার আমি যদি আপনাকে একই এক্সপিরিয়েন্স চাল ডালের ক্ষেত্রে করার চেষ্টা করি, চাল ডাল আমি সাধারণত কি করবো, আলু, পটল, বেগুন, ডিম, এইসব জিনিস লিখে সার্চ করবো। আমি প্রথমে ডিম লিখে সার্চ করার চেষ্টা করছি। আমি প্রথমে লিখছি ই। আমি যখন এখানে ই লিখেছি, ই রিলেটেড যতগুলো পণ্য এখানে আছে সবগুলো কিন্তু শো করছে, অর্থাৎ যে প্রোডাক্টগুলো যখন ই লেটারটা আছে সব শো করছে। এবার আমি যদি জি লিখি, তাহলে কি হয়, প্রোডাক্টের ধরনগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা বাজারে গেলে কি করি, হয়তো বাসা থেকে বেরিয়েছি, আমি একটা বড় মাছ কিনবো, চলে আসবো। কখনো কি এমনটা হয়েছে আপনি শুধু মাছটা কিনে চলে এসেছেন? আমি কি করি, তার সঙ্গে দেখা যায় আরো কিছু রিলেটেড প্রোডাক্ট কিনে থাকি, যেমন নতুন কোন সবজি এসেছে বাজারে বা নতুন কিছু চোখে পড়েছে। চাল ডাল ঠিক সেই কাজটা করার চেষ্টা করছে। আমার উদ্দেশ্য কি, আমি ডিম কিনবো, আমি লিখছি E-double-G। আমি যখন ই লিখেছি তখন এক ধরনের পণ্য, জি লিখেছি পণ্য ধরন চেঞ্জ হয়ে গেছে। তাহলে এবার আমি দেখতে পাচ্ছি আলু, বেগুন, পটল গুলো অনেক কিছু দেখতে পাচ্ছি। এবার ফাইনালি যখন আমি আর একটা জি লিখছি, এগ হয়ে গেল। এবার দেখুন তাদের হচ্ছে ডিম এবং ডিম জাতীয় যত পণ্য আছে সেগুলো তারা দেখাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি সার্চ বক্স শুধু সার্চ করে না, অ্যাট্রাকশনটা বাড়াবার চেষ্টা করে। এবার নামটা এখানে একটু ফর্মালি বলি, এটাকে বলা হয় অ্যাজাক্স সার্চ। একটু আগে আমরা দারাজের যদি দেখেছি বা অন্য কোনো ওয়েবসাইটে যা দেখে থাকি, সেগুলোকে বলা হয় গুগল সার্চ। আর এক্ষেত্রে এটাকে বলা হয় অ্যাজাক্স সার্চ, আগের চেয়ে বেশি আপডেটেড। এটার মাধ্যমে মূলত কি করা হয়, ইমেজ দেখানো হয়। ধরে নিন আমি এখানে ভিন্ন কোনো পণ্য লিখে সার্চ করছি, আমি এখানে রিস্ট ওয়াচ লিখে সার্চ করছি। দেখুন এখানে অনেকগুলো ঘড়ি দেখতে পাচ্ছি। আমি যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করলাম, দেখুন আপনি এখানে ইমেজ দেখতে পাচ্ছেন। ইমেজ দেখে আপনি মোটামুটি একটা আইডিয়া পাচ্ছেন। এবং সেই সাথে এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, আমি যে এখানে মাউসটাকে এখানে হোভার করি, আমি যখন মাউসটাকে হোভার করবো এখানে দারাজের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে দেখবো এখানে স্মার্টফোন লিখে যখন আমি এন্টার বাটন প্রেস করছি, তখন এখানে অনেকগুলো স্মার্টফোন দেখতে পাচ্ছি। এখান থেকে যে কোনো স্মার্টফোনের উপর আমি ক্লিক করি, এই ক্ষেত্রে আমাদের স্মার্টফোনটা ওপেন হয়েছে। এবার এই ছবিটার উপর যদি আমি মাউসটাকে হোভার করে ঘোরাই, এটা কিন্তু জুম হচ্ছে, এটাকে বলেন জুমিং ইমেজ। মনে রাখতে হবে আমি যখন জুম করছি, দেখুন আমি
স্ক্রিনের দিকে তাকিয়ে আছি, আমার উচিত হবে এই পুরো স্ক্রিনটাকে কাজে লাগানো, যাতে করে প্রোডাক্ট আরো বড় করে জুম হয় এবং জুম আউট হয়, জুম ইন হয়। এতে করে কি হবে, আপনার কাস্টমার এই পণ্য সম্পর্কে আরো ক্লিয়ার ধারণা পাবে। জুমিং ইমেজটা আমরা বুঝে ফেললাম। এবার আমরা আবারও অ্যামাজনে ফিরে যাই। এখানে আসলে আমরা ছবি দেখতে পাচ্ছি এবং আমরা যখন মাউসটাকে হোভার করছি একটা পর একটা জায়গায়, তখন দেখতে পাচ্ছি কিছু কিছু ছবি চেঞ্জ হচ্ছে। এটাকে বলা হয় মোর ইমেজেস অফ প্রোডাক্ট। মনে রাখতে হবে মোর ইমেজেস অফ প্রোডাক্ট মানে শুধু এটা নয় যে আপনি পণ্যের অনেকগুলো ছবি যুক্ত করবেন, বরং খেয়াল রাখতে হবে যেন সেই ছবির উপর কাস্টমারকে ক্লিক করতে না হয়। এটা হচ্ছে আপনার ফিচার্স এর ব্যতিক্রমী বিষয়। আপনি এখন আলিবাবাতে চলে যান, আপনি কোনো একটা প্রোডাক্টের নাম লিখে সার্চ করবেন, অনেক ছবি পাবেন, কিন্তু ছবিগুলো হোভার করার সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় না। আপনি ক্লিক করতে হয় তাহলে ছবিটা বেরো হয়। এটা একটা বিরক্তিকর অভিজ্ঞতা হতে পারে আপনার কাস্টমারের ক্ষেত্রে। এফএকিউটা কি? সিম্পলি বলতে গেলে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনস। অর্থাৎ এমন অনেক কিছু আছে, কিছু কমন কোয়েশ্চেন থাকে। আপনি জানেন যে এরকম কমন কোয়েশ্চেন গুলো প্রায় আপনার সামনে আসতে থাকে। এই প্রশ্নগুলো এখন থেকে আপনাকে দিতে হবে না। আপনি আপনার ওয়েবসাইটে এফএকিউ নামে একটি ফিচার রাখতে পারেন, যেখানে কি হবে, একাধিক প্রশ্ন থাকবে এবং তার উত্তরগুলো থাকবে। এরকম অসংখ্য কমন প্রশ্নগুলো আপনি রেডি করে তার যে উত্তরগুলো সেটা আপনি লিখে রেখে এফএকিউ নামে একটি বাটন রাখতে পারেন। এছাড়া দেখা যায় পেমেন্ট গেটওয়ে, যেটা না হলেই হয়। এটা কিন্তু বেসিক ফিচার্স এর মধ্যে, কারণ কিছু কিছু জিনিস আছে যেটা না হলে আসলে আমরা চলতে পারি না। পেমেন্ট গেটের কাজটা কি আসলে, আপনার ক্রেতা যখন আপনাকে কোনো পণ্য অর্ডার করছেন তখন তিনি পেমেন্ট করেন আপনাকে। এই যে পেমেন্টটা করছেন, এই পেমেন্টটাকে একটা নিরাপদ উপায়ে আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া। আপনি অনেক পেমেন্ট গেটের নাম শুনে থাকবেন, তার মধ্যে উল্লেখযোগ্য নাম এসএল কমার্স। এটা নাম আমরা খুব শুনেছি, তাই না? এবং বর্তমানে খুব জনপ্রিয়। এছাড়াও আরো আছে সূর্য পে, উদয় পে, এরকম আরো বহু নাম আছে। আপনি যে কোনো একটা পেমেন্ট গেটওয়ে আপনার ওয়েবসাইটে রাখতে পারেন। স্লাইডার নিয়ে আমরা কথা বলতে পারি। স্লাইডারটা কিন্তু আমরা প্রথমে দেখতে পাই। এখানে দাঁড়াতে কি দেখতে পাচ্ছি আমরা? আমি একটু হোম পেজে যাই। এই যে প্রথমে দেখতে পাচ্ছি স্পেশাল ফায়ারওয়ার্ক ভাউচার। স্লাইডটা চেঞ্জ হয়ে গেল, একটা পর একটা সেগুলো চেঞ্জ হচ্ছে। এটাকে বলে স্লাইডার। এটা কি করে? অ্যাট আ গ্লান্স আপনার কাস্টমারকে বোঝায় যে এই মতো এক্সক্লুসিভ কি পণ্য আছে আপনার কাছে। পাশে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ক্যাটাগরি সাইড বার বা নেভিগেশন। আমি যদি প্রথমে ওমেন্স এন্ড গার্লস ফ্যাশন এখানে যদি মাউসটা নিয়ে ক্লিক করি এখন পর্যন্ত, সরাসরি দেখতে পাচ্ছি পেজটা ওপেন হয়ে গিয়েছে এবং অ্যারোটনে দেখতে পাচ্ছি। এবার এখানে কি লেখা আছে? ট্রেডিশনাল ওয়্যার, মুসলিম ওয়্যার, অনেক কিছু আছে, তাই না? এবার আমি যখন তার উপর মাউস নিয়ে যাচ্ছে কোনো শব্দটাতে, সেটা আবার মিলে যাচ্ছে, অর্থাৎ ওই ক্যাটাগরিতে তাদের কি কি পণ্য আছে সেটা দেখাচ্ছে। এবার আমি সালোয়ার কামিজের মধ্যে যাই, আর কিন্তু ওপেন হচ্ছে না। এবার আমি এখানে আরো কিছু ভিন্নতা আনতে পারি। সালোয়ার কামিজ বিভিন্ন নামের হতে পারে, বিভিন্ন রঙের হতে পারে, তাই না? এবার আমি যখন এখানে মাউস নিয়ে যাবো, সঙ্গে সঙ্গে আমাকে দেখানো হোক যে আমার কাছে আরো বেশ কিছু ক্যাটাগরি আছে। এতে করে আপনার কাস্টমার আরো ভালো এক্সপিরিয়েন্স পাবেন। আমরা অ্যাডভান্স ফিচার্স মধ্যে দেখি আমরা একটু খেয়াল করি। এখানে অর্ডার ট্র্যাকিংটা বলা দরকার। এটা কিন্তু কাস্টমারের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন তৈরি করে। আমি একটা পণ্য অর্ডার করেছি, আমি বুঝতে পারছি না এটা কোথায় আছে। এবার অর্ডার ট্র্যাকিংটা যখন থাকবে আমার ওয়েবসাইটে, কাস্টমার সেখানে গেলে খুব সহজেই দেখতে পাবেন যে আমার পণ্যটা এই মুহূর্তে কোথায় আছে, কোন অবস্থায় আছে। অর্ডার কনফার্ম, প্যাকেজিং, ডেলিভারি, পিক আপ, অন দ্য ওয়ে, এরকম অনেকগুলো ওয়ে আছে। এবং কাস্টমার যখন বুঝতে পারবে যে ওখানে লেখা আছে সামটাইমস আওয়ে টু ডেলিভার, তখন কাস্টমার বুঝতে পারবে কিছুক্ষণের মধ্যে পণ্যটা আমাদের চলে আসবে। এটাকে বলা হয় অর্ডার ট্র্যাকিং। অ্যাডভান্স সার্চ